কেন আমরা বসে থাকবো? তাদের আশায় বসে আমরা কেন থাকবো? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের মেহনতের পয়সা বাইরে বিদেশে চলে যাচ্ছে। আর সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে একের পর এক যে রিফর্ম করছে, সেই রিফর্মের একটা হচ্ছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা আমরা বলছি, এবং ভোকাল ফর লোকাল। এবং সেই জিনিসটাই আজকে আমরা দেখলাম যে সমস্ত জায়গায় আজকে সমস্ত দেশে আমাদের একটা মঞ্চ তৈরি হয়েছে, এবং সেখান থেকে আমাদের লোকাল মার্কেট তো ধরছেই, বাইরেও যাচ্ছে। আমি বলবো আরও আমাদের টিআরএলএমকে আমি বলবো ওনারা করছেন কাজ, কিন্তু আরও বেশি এটা নিয়ে প্রচার প্রসার, কারণ আজকাল এরকম হয়েছে প্রচার প্রসার ছাড়া কেউ জানেও না, বহু জিনিস আমরা জানি না। এতগুলো আমাদের মানে 140 কোটির মানুষ আমাদের দেশে, সবাই কি সব জিনিস জানবে? সবাই কি আর ওই সোশ্যাল মিডিয়া বা নেট দেখে? কাজে যত বেশি স্ট্রাইক করা যাবে যে আমার ত্রিপুরার মধ্যে, আমাদের ত্রিপুরার মধ্যে এতগুলো জিনিস প্রডিউস হয়, আপনারা কেন আসবেন না? বাইরের থেকে আসছে, ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ মানুষ বুঝতে পারছে ত্রিপুরা, কারণ নীতি আয়োগ আমাদের কি বলছেন, আমাদের কিন্তু এখন একটা নতুন একটা সর্বোচ্চ আমি বলবো যে বলছে যে ত্রিপুরা মডেল স্টেট না, ফ্রন্ট রানার স্টেট হয়েছে, ডিক্লেয়ার করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো এটা কিন্তু একসাথে হচ্ছে না, আমাদের মা বোন মেয়ে, যেখানে আমি বারবার বলছি এদের শিক্ষা দীক্ষা সব থাকবে, শিক্ষা দীক্ষার উন্নয়নে আমরা কাজ করছি। আবার আরেক দিক দিয়ে তাদের আর্থসামাজিক, বিশেষ করে গ্রামীণ এলাকায়, সেই গ্রামীণ এলাকার মধ্যে ইভেন আপনারা দেখেছেন বেশিরভাগই আমাদের মেয়েরা এর মধ্যে বিশেষ তাদের কাজের বিনিময়ে আজকে ত্রিপুরাতে, কিছুদিন আগে আমি নিজেও ছিলাম সেখানে, যে ত্রিপুরাকে থার্ড রাজ্য হিসাবে, মানে আমাদের সিগনেচার যে আমাদের বলি স্বাক্ষর, যে স্টেট হিসাবে থার্ড পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ডিক্লেয়ার করেছে, যেখানে 95% ইউনেস্কোর যে তাদের যে নির্দেশিকা 95% যদি বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলে, আর আমাদের ত্রিপুরা 95.6% প্রায় সেখানে আমরা সেই যোগ্যতা অর্জন করছি। তো সেইভাবে একের পর এক, এবং শুধু তাই নয়, শুধু আমাদের নির্দেশ আছে যে যারা আমাদের যে পূর্ণ সাক্ষরতা, এখানে স্বাক্ষর মানে খালি সাইন করলাম এরকম না, আগে এরকম একটা ছিল, কে দেখতো, কেউ বুঝতো না এসব, কিন্তু একদম ইনসাইড, ইউ হ্যাভ টু গো টু দ্য ইনসাইড। এখানে বোঝা গেল প্রচুর। একজন মহিলা আছেন, তাকে জিজ্ঞেস করছে এই প্রশ্নের উত্তর দাও, একজন মহিলাকে জিজ্ঞেস করছে এইরকম একটা যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয় তুমি কি করবে, এই যে ইন্টারভিউর মাধ্যমে লিখিত আকারে, তারপরে কিন্তু সেটা হয়। আজকে মিজোরাম এবং গোয়া এই দুটোকে আমাদের প্রথমে ওনাদেরকে দিয়েছে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে, কিন্তু পপুলেশনের দিক দিয়ে আমরা কিন্তু ত্রিপুরা এদের থেকে অনেক বেশি, অর্থাৎ আমাদের পপুলেশন ওয়াইজ শিক্ষিতের হার ত্রিপুরাতে অনেক বেশি। আমি আশা করব যে এইভাবে আমরা যেভাবে একের পর এক আমরা কাজ করছি সেটা নিশ্চয়ই আরও বেটার হবে। আমরা জানি যে ত্রিপুরার মাটির, আজকে এখানে আমরা একটু দেখলাম, বিভিন্ন সময় আমরা দেখি, কালকে ইউনিটি যে প্রোমো ফেস্ট আপনারা দেখেছেন, যে আমরা চাইছি যে ত্রিপুরা ভারতবর্ষ না, শুধু সারা পৃথিবীর মানচিত্রে মানুষ চিনুক। আগে তো জানতো না ত্রিপুরা কি, কোথায়, আসামে না বাংলাদেশ, কেউ জানতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একের পর এক আমরা চেষ্টা করছি ট্যুরিজমকে আমরা যাতে আরও বেশি তাকে আরও অগ্রসর করতে পারি, মানুষ জানে। আমাদের এখানে ইকো ট্যুরিজম আছে, রিলিজিয়াস ট্যুরিজম আছে, এখানে আর্কিটেকচারাল যে মনুমেন্ট, সেই আমাদের বিভিন্ন যেসব ট্যুরিজম সেক্টরগুলো আছে, বিভিন্ন ধরনের প্রজাতি আমাদের এখানে আছে, পশু পাখি ইত্যাদি, সেই সব ট্যুরিজম, এবং আমাদের কালচারাল ট্যুরিজম, এডুকেশন ট্যুরিজম, এতগুলো ইউনিভার্সিটি আমাদের এখানে আসছে একের পর এক। সেই ইউনিভার্সিটি অনেকে আছে জানিই না, ত্রিপুরাতেও যে পড়াশোনা করা যায়, বিভিন্ন যে ধম্মাদীপা ইউনিভার্সিটি আমরা নর্থে করেছি, একটা জায়গায় রাখিনি, আগরতলা রাখিনি, আমাদের এখানে ইন্টারন্যাশনাল ধম্মাদীপাই আমরা যেই ইউনিভার্সিটি করেছি, আরিয়াভাট আমরা করেছি, সাবরুমে করেছি সেটা, আর আরিয়াভাট করেছি আমরা নর্থে। তো একের পর এক এখানে ইকফা ইউনিভার্সিটি আছে এই এলাকারই পাশে,
আমাদের ডিফারেন্ট যে ইউনিভার্সিটিগুলো যে একের পর আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ওপেন ইউনিভার্সিটি আমরা খুলেছি, আরও অনেকে পাইপলাইন আছে আমাদের এখানে আসতে চাইছে, মানুষ চাইছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরা যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের গত বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেগুলো যাতে আরও বেশি উন্নত হয় এবং বিগ যাদের জায়ান্ট বলা হয় ব্যবসায়ী, আপনারা সবাই জানেন, সেই ব্যক্তিদের নিমন্ত্রণ করেছিলেন যে আপনারা ইনভেস্ট করুন নর্থ ইস্টার্ন জোনে। অষ্টলক্ষ্মী নাম দিয়েছে, আগে 7টা স্টেট ছিল রাজ্য, যখন সিকিমকে অ্যাড করেছে অষ্টলক্ষ্মী। অর্থাৎ উনি নামগুলো যখন দেয় অপারেশন সিন্দুরের মতো নাম, এবং সেখানে উনি কি বলেছেন, নিউ ইন্ডিয়া। আমরাও এখন বলছি যে উনি নিউ ইন্ডিয়া বলছেন, তো ত্রিপুরা অন্যান্য রাজ্যও কিন্তু নিউ হতে হবে। তো আমরাও নিউ ত্রিপুরার আমরা কথা বলছি, আমরা থানসার কথা আমাদের ভাষায় থানসা, এখানে জাতি জনজাতি, এখানে মণিপুরি, এখানে যারা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন সবাইকে মিলে আমরা এই ত্রিপুরাকে একটা বেস্ট মডেল ত্রিপুরা হিসাবে আমরা আগামী দিন প্রস্তুত করব বন্ধুগণ। কিন্তু আমাদের যে ঐতিহ্য সেগুলোকে ভুলে গেলে চলবে না, আমাদের যে সৃজনশীলতা, আমরা সেই সব বিষয়ে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা আতিথেয়তা, আমরা সব কিছুতেই কিন্তু সব কিছু আছে আমাদের মধ্যে। আমাদের নারীরা বিশেষ করে অত্যন্ত কঠোর পরিশ্রমী, আমরা নিজেরা আমাদের ফ্যামিলিতে আমরা দেখি, আমরা কিন্তু অবহেলা করার একটা চেষ্টা করি। কিন্তু আমি আপনি সবাইয়ের কাছে বলবো, একটু সম্মান, একটু মানে মানে ওনাদের প্রতি কিছুটা হাত যদি আমরা সবাই মিলে প্রতিটা ঘরে যদি হাত বাড়িয়ে দেই, তাহলে জীবনের মান এবং সব দিক দিয়ে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে। আজকে এই বছর সরস মেলায় আমার কাছে যে কাগজ আছে সেখানে দেখলাম প্রায় 411টি স্টল এখানে তৈরি করা হয়েছে, যার মধ্যে 372টি ত্রিপুরার যে স্বসহায়ক দল মহিলা তাদেরকে দেওয়া হয়েছে। 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল তারাও এসছেন, এবং 28টি স্টল বিভিন্ন দপ্তরও আছে আমাদের ত্রিপুরা, আমাদের সরকারের যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট তাদের জন্য স্টল বন্টন করা হয়েছে। এখানে আমার কাছে যে কাগজে লেখানো হয়েছে যে বাঁশের কারুকার্য করা পণ্য এখানে আছে, কৃষজ পণ্য এখানে আছেন, হাতে তৈরি বিউটি সোপ, আমরা টু সাম এক্সটেন্ট উই হ্যাভ সিন, এখানে মাটির যে পণ্য, উলের তৈরি পণ্য, এত সুন্দর আমাদের কাছে এখানে উলের তৈরি করা, খুব সম্ভব একটা আমাদেরকে যে ফুলের পরিবর্তে আমাদের স্বাগত জানিয়েছে, গত বছরও দিয়েছে, এবার উলের কিনা আমি বলতে পারছি না, কিন্তু কাপ মানে ইট ইজ আর্টিফিশিয়াল, ভেরি নাইসলি দে হ্যাভ মেড ইট। এখানে জনজাতি যারা হস্ততাঁত যত পণ্য সেগুলো আছে, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যেসব প্রসেস করে যে খাদ্য সামগ্রী এবং খেলনা, মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিয়েছেন। আগে ডল আমরা নিয়ে আসতাম সে চাইনার থেকে, কেন বাইরের থেকে আমরা ডল আনবো, আমরা কেন এই ডল এবং হাজার হাজার মানে মার্কিন ডলার আমাদের অন্য দেশে দিতে হয়, আমরা কেন বানানো? আমি প্রায়শই দেখি যখন এই ধরনের যখন মেলা হয় সেখানে আমি দেখি তার কোয়ালিটিটা কীরকম। আমি যারা দক্ষতার মানে ট্রেনিং দেওয়ার যাতে যুক্ত, স্কিল ডেভেলপমেন্ট, তাদেরকে আমি বলি একদম ফাইন থেকে ফাইনেস্ট আরও যত ওনাদেরকে পয়সা লাগে আমাদের সরকার ব্যাংকের মাধ্যমে আমরা দেব, যাতে কোনো জায়গায় ঘাটতি না থাকে, একদম ফিনিশিং এত সুন্দর হবে, তাহলে এই ডলগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। গণেশ পুজো আপনারা চিন্তা করুন, গণেশ পুজোতে গণেশ ডল চাইনার থেকে আনে, অদ্ভুত, আমাদের গণেশ কিনে নিয়ে গেছে চাইনাতে। তো গণেশ মূর্তি গণেশের ঘরের ভিতর রাখে। আমাদের যারা এখানে যারা এইসব বিষয়ে আরও ট্রেনিং নিচ্ছেন মায়েরা বোনেরা, তাদেরকে বলবো এই বিশেষগুলো জিনিসগুলো আপনারা দেখবেন। বায়ো ফার্টিলাইজারের এখানে স্টল করা হয়েছে, এবং পশু খাদ্য, এই যে আমাদের এসএইচজি গ্রুপ মায়েরা আছেন তাদেরকে কিন্তু খালি জিনিস বানানোর জন্য যে অনেকে আছে মানে পশুপালনের দিকে আছেন, শুয়োর ইত্যাদি বিভিন্ন যেসব গবাদি পশু আছে, গরু ইত্যাদি, তাদের সাথে কিন্তু যুক্ত। এখানেও কিন্তু এসএইচজির বিরাট একটা রোল আছে, এতে করে আমরা দুগ্ধ বেশি পাচ্ছি। আমরাও চাইছি ত্রিপুরাতে দুগ্ধের দিক দিয়ে আমরা
100% স্যাচুরেশন পয়েন্টে আসি। আমাদের এখানে মুরগি পালন, হাঁস পালন, সেখান থেকে আমরা ডিম পাচ্ছি। প্রায়শই এইসব বিষয়ে আমি কথা বলি। সেই জায়গায় দেখা গেছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা অনেকটা প্রায় মানে বলতে পারেন যে আমরা প্রথম স্থানের দিকে প্রায় পৌঁছে গেছি। কয়েকটা জায়গার মধ্যে তো যে ফিশ ফিডিংয়ের যে সব ইয়ে থাকে, এগুলোতে তো আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে বেস্ট আমাদের ত্রিপুরা স্টেট। তো সেইগুলো শাকসবজি, ফুলের জন্য আগে আমাদের মনে আছে গিয়ে বসে থাকতো কোথায়, এয়ারপোর্টে বসে থাকে। কলকাতা থেকে যদি ফুল আসে তবে ঠিক, আদারওয়াইজ বেঠিক। ঘরের ভিতর 2-4টা যে ফুল হয় সেটা দিয়ে পুজো দেওয়া, এবং যে কোনো বিয়া শাদী ইত্যাদি যখন হয় তখন আমরা ফুলের জন্য আমরা বসে থাকতাম। আর আজকে আমাদের ত্রিপুরাতে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এখানে ফুল তৈরি করার ক্ষেত্রে অদ্ভুত ত্রিপুরা যেভাবে চলছে, আমি জানি না আগামী কয়েক দশকে কি ত্রিপুরার অবস্থা হবে। এবং আমার দুঃখ লাগে এই যে মহিলারা এত কাজ করছে, আমরা যে এতগুলো কাজ করছি মহিলাদের জন্য। আমার আজকে আমাদের মাননীয় যিনি এলওপি সাহেব আছেন, জিতেনবাবু, নারী সমিতির, ওনাদের নারী সমিতি একটা আছে, আপনারা সবাই জানেন, সেখানে বক্তব্য রাখছিলেন। আমি উনি দেখলাম যে এটা গোয়েবেলস সাহেবের নাম আপনারা শুনেছেন। গোয়েবেলসকে হিটলার, ওনারা হিটলারকে পছন্দ করেন না, কিন্তু হিটলারের যে প্রচার সচিব তার নাম হচ্ছে গোয়েবেলস সাহেব। এই গোয়েবেলস সাহেবের যে কথাগুলো ওনার মুখ থেকে আমরা দেখি, ওনারা সবাই করেন, কমিউনিস্টরা সবসময়ই করেন, যে কি আমরা ডেট ফিক্স করেছি আজকে রবীন্দ্র ভবনের সামনে নারী সমিতির এখানে ওনাদের সম্মেলন হবে। আরে যদি সম্মেলন হয়, বলছে আপনারা কেন একদিন পরে করেন না, আপনারা কেন আগের দিন করেন না? আমি ওনাদেরকে বলবো আপনি করুন। মনে হচ্ছে যে গণতন্ত্র আমাদের ত্রিপুরাতে নেই। শুধু আজকে না, অন্যান্য জায়গার মধ্যেও যখনই কোনো প্রোগ্রাম হয়, সরকারি প্রোগ্রাম হলে আমাকে বলছে, বিধানসভাতে বলছে যে আপনার সাথে কথা আছে। বললাম ওকে, বলে আমাদের একটা প্রোগ্রাম আছে। আমি বললাম আরে সরকারি প্রোগ্রাম অলরেডি এখানে এত তারিখের মধ্যে আপনারা চাইছেন, হবে না, আপনাদের একদিন পরে হন। সেটাকে কিভাবে এই মিথ্যা মাধ্যমে রাজনীতি করা যায়, আমি আসার সময় দেখছিলাম কিভাবে ভাষণ দিচ্ছে। অদ্ভুত, এই রাজনীতি চলবে না, মানুষ অ্যাকসেপ্ট করবে না, মিথ্যা করে। আর এই নারী সমিতিদের আমি উইথ ডিউ রেসপেক্ট টু মেম্বার্স অফ দ্য নারী সমিতি, এসে দেখুন আমাদের মায়ের বোনেরা, খালি রাস্তায় জিন্দাবাদ জিন্দাবাদ করে লাভ হবে না। আমাদের মেয়েরা যেভাবে প্রোডাকশন করছে এইগুলো দেখেন, এইগুলি হচ্ছে নারী সংগঠনের আসল উদ্দেশ্য। আমরা এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের শিখিয়েছেন এবং সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা মহিলাদের বারবার বলছে যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে। আমরা দেখেছি প্রাচীনকালেও মাতৃতান্ত্রিক দেশ ছিল আমাদের ভারতবর্ষ, সেখানে এবং মর্যাদাপূর্ণ। সেখানে কি হতো, ধর্মগ্রন্থেও যদি আমরা দেখি, সেখানে নারীদের শক্তির প্রতীক হিসাবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই নারীরাই, আমরা দুর্গা মা থেকে আরম্ভ করে কালী মা থেকে আরম্ভ করে সব জায়গায় ওনারা কিন্তু শক্তি যে প্রতীক হিসাবে দেখানো হয়। এবং যখন তৎকালীন সময়েও এটা আমাদের জন্য একটা এপিক্স, বিগ মানে আমি বলবো গ্রেট এপিক্স আমাদের জন্য, সেখান থেকে অনেক শিকার আছে। এই অশুভ শক্তিকে কিন্তু মায়ের শক্তির মাধ্যমেই তাদের কিন্তু বিনাশ করার, আমরা সবসময় তার জন্য পূজা অর্চনা করি। শুধু পূজা অর্চনা একদিনের জন্য করি না, 3 দিন 5 দিনের জন্য করি না। আমাদের মায়েদের মধ্যে সেই শক্তি অর্জন করার যে কারণ এবং করান, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মানে এক একটা জায়গায় উনি টাচ করেছেন, আমরাও কিন্তু সেইভাবে কাজ করে চলছি। বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত যারা এখানে স্বনির্ভরতা যে কাজ আমরা করছি, সেখানে আমি নিশ্চিত যে এতে করে আমরা ডাটা শুদ্ধ আমরা সব মানুষের কাছে আমরা রাখতে পারি। ইভেন আমরা যখন এবার কিছুদিন আগে আমাদের বিবেকানন্দ ময়দানে আমাদের এখন যে বর্তমান হেলথ মিনিস্টার, ইউনিয়ন হেলথ মিনিস্টার জেপি নাড্ডাজি এসেছিলেন, সেখানে আমাদের ত্রিপুরার হয়ে উনি ডিক্লেয়ার করেছেন, কি ডিক্লেয়ার করেছেন, যারা নবজাত শিশুকন্যা বা ছাত্রীরা যারা আছেন এবং তাদের জন্য 2টি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা দিয়েছেন। উনি যখন আসছিলেন, আসার আগে আমাকে দিল্লি থেকে বলছেন যে আপনারা যে
প্রোগ্রামের জন্য এসছিলেন নারীদের শক্তিশালী করার জন্য, সেই বিষয়ে আপনারা কি আপনার ডিসিশন নিলেন না? আমি বললাম এই দুটো প্রকল্প আমরা আপনার মাধ্যমে ঘোষণা দিতে চাই। সেটা কি? মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। যারা অন্তর্দয়ের যারা আছেন, যে সেই ফ্যামিলির কোনো কন্যা সন্তান, আগে কি হতো, যখনই আপনারা জানেন যে যখনই বুঝতে পারে, আজকাল তো আধুনিক যুগে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝা যায় ছেলে না মেয়ে, যদিও ব্যান্ড লাগিয়েছে, এবং তার জন্য আমরাও কিন্তু চেষ্টা করছি কোথাও যেন না বলা হয়। এবং এই যে অসম যদি করা হয় তাহলে তো পুরুষদের সংখ্যা বেড়ে যাবে, মহিলাদের সংখ্যা কমে যাবে। এই যে একটা ব্যালেন্স, আরে এই দুনিয়াতে বাঁচতে গেলে ব্যালেন্স করে আমাদের চলতে হবে সব জায়গায়, সেটা কিন্তু প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়েছে যে এই ব্যালেন্স যদি করতে হয়, এই যারা কন্যা সন্তান তাদেরকে যাতে নষ্ট না করা হয়, তার জন্য আমরা এই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির মাধ্যমে সেটা ঘোষণা দিয়েছি। সেখানে তাদের জন্য যারা নবজাতক কন্যা সন্তান যারা অন্তর্দয় ফ্যামিলির হবে, 50,000 তাদের জন্য একটা বন্ড বা ফিক্সড ডিপোজিট আমরা রাখবো। যখন এই কন্যা 18 বছর হয়ে যাবে, 18 বছর হওয়ার পরে সমস্ত সুদ সমেত সমস্ত টাকা এই ফ্যামিলিকে এবং ওই মেয়েকে দেওয়া হবে। বন্ধুগণ, আরেকটা কি, আরেকটা দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। সেটা কি? আমাদের যারা মেয়েরা আছেন, যারা ত্রিপুরা আমাদের ত্রিপুরা বোর্ড থেকে পাশ করেছেন, ত্রিপুরা বোর্ড এবং সিবিএসই 125টা আপনারা জানেন যে আমাদের যে ইংলিশ মিডিয়াম যে স্কুল আমরা ডিক্লেয়ার করেছি, সেই জায়গার থেকে যারা পাশ করবে তাদের জন্য আমরা বিনা পয়সায় আমরা অলরেডি 140 জনকে আমরা স্কুটি দিয়েছি। এবং স্কুটি দেওয়ার অর্থ কি? অর্থ কিন্তু তাদেরকে যে ইউ আর উইমেন, ইউ আর গার্ল, তোমার জীবনে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই দেশের জন্য অনেক কিছু করতে হবে। এই সরকার একটা প্রো সরকার, প্রো মহিলা, প্রো ফিমেল, প্রো আমার কন্যা, প্রো স্কুল ছাত্রী, সেই জন্যই আমরা এই কাজগুলো আমরা করছি এবং মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে। বন্ধুগণ, এর মধ্যে আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, সেখান থেকে আপনারা জানেন যে আগরতলা অভয়নগর একটা আমাদের সেখানে একটা সেন্টার আছে, সেখানে অভয়নগরে আমরা আফটার কেয়ার হোম মহিলাদের জন্য আমরা করেছি। মহিলা আশ্রমের 2 ছাত্রীকে হোটেল ম্যানেজমেন্ট উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমরা স্পন্সর করেছি এবং তাদেরকে এখন পর্যন্ত যে তারা যে স্টাডি করবে তাদের যে ফি লাগবে তার জন্য 3,12,000 টাকার উপর তাদেরকে দেওয়া হয়েছে। আমরা ড্রাইভিং, ত্রিপুরাতে কোনোদিন মেয়েরা ড্রাইভিং করবে, আরে একবার তোর ড্রাইভিং করতে হবে না, অ্যাক্সিডেন্ট হবে, এটাই তো বলি আমরা। কিন্তু আমরা বলছি তাদেরও ড্রাইভিং করা উচিত। আমি বলবো আমরা একদিন একটা এমন একটা অবস্থা দেখবো যে সারা ত্রিপুরার মধ্যে 1/2 মহিলা এবং 1/2 পুরুষ ড্রাইভ করছে, এটা হওয়া উচিত আমার মনে হয়, এবং সেটা আগামী দিন আমরা করব। তার জন্য তাদেরকে ড্রাইভিং শেখানো, ড্রাইভিং লাইসেন্স দেওয়া, সেইগুলো কিন্তু আমরা করছি। বন্ধুগণ, আমাদের মার্কেট স্টল, গভর্নমেন্ট স্টল যখন হয় সেখানে আমরা পলিসি করেছি, আমরা ঘোষণা দিয়েছি যে 50%, এখানে অনেকেই জানে না, মহিলারা বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি সব জায়গায় বলি যে বলা উচিত, বারবার বলা উচিত। যখনই কোনো স্টল গভর্নমেন্টের হবে আপনারা তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে যাবেন, আপনার দাবি আপনার সেখানে রাখবেন। 50% মহিলাদের জন্য সেটা রিজার্ভেশন এবং সংরক্ষণ রাখা হয়েছে। বন্ধুগণ, মহিলাদের এখনও আমরা যদিও বলি যে আমাদের আগে মাতৃতান্ত্রিক আমাদের দেশ, কিন্তু এখনও কিন্তু অনেক অসামাজিক কাজ, বিভিন্নভাবে মহিলাদের উপর যে নির্যাতন, সেগুলো আমরা দেখি। গার্হস্থ্য সমস্যা থেকে হবে, আস্তে 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 করে একদিন হবে যে মহিলারাও বুঝতে পারবেন না, ইট ক্যানট বি কন্টিনিউড। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য একটা টোল ফ্রি ফোন নাম্বার 181, আমি জানি না অনেকে জানে কি না, আমার জানা নেই, আমি তো জানতাম না। আমি যেহেতু এই 181 এটা মুখস্থ করে প্রতিটা কন্যা, আপনার যারা বড়রা যারা আছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো, মায়েরা আছেন, একদম কান মন্ত্র করে দেবেন যে ডেইলি 181 এই কথাটা শিখেন, 181, এবং 24/7 কোনো জায়গায় ওদের যদি কোনো সমস্যা হয় ইউ জাস্ট গিভ দ্য রিং, বাট দ্যাটস অল। এইভাবে আমরা কাজ করছি। হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আমরা আপনারা শুনে খুশি হবেন, আমরা প্রতিটি জেলায়, শুধু একটা জায়গায় না,
সেখানে রাজ্য স্তরে তো আছেই, এবং হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যে অফিস সেখানে আমরা চালু করেছি সব জায়গার মধ্যে। ওয়ান স্টপ সেন্টার বা সখী যে সদন সেটাও আমরা শুরু করেছি, কারণ মহিলারা যখন কোনো বিষয়ে যান অনেক সময় তাদের যে নির্যাতন হতে হয়, শিকার হতে হয়, তারা কোথায় যাবে? একবার অফিসে গেলে বলে যে আর এটা তো আমার কাজ না, ওইখানে যাও, পুলিশে যাও, পুলিশে গেলে বলবে এটা তো আমার কাজ নয়, হাসপাতালে যাও। আমরা ওয়ান যে স্টপ সেন্টার বা সখী সদন নাম দিয়েছি, সেখানে মহিলারা চিকিৎসা সহায়তা, যেখানে লিগ্যাল ম্যাটার্স আছে লিগ্যালের বিষয়ে সহায়তা পাবে, এবং পাশাপাশি পুলিশি যে অ্যাডভাইস, যে পরামর্শ সেটা পেতে পারে। আমাদের 50 আসনের ওয়ার্কিং উইমেন হোস্টেল বা কর্মজীবী মহিলা আবাস আমাদের কৃষ্ণনগরে চালু আছে। আপনারা যদি এখানে যান আপনারা দেখবেন সেখানে। এবং এটা কিন্তু একটা বিরাট সমস্যা, অনেক বাইরের থেকে আমাদের মহিলারা আসেন, সেখানে তারাও কাজ করছেন কিন্তু থাকার জায়গা নয়। তো সেই জায়গার মধ্যে এই হোস্টেল নির্মাণের জন্য আরও যাতে বেশি করে করা যায় আমরা সেই কাজটা করছি, এবং প্রতিটা জেলায় আরও 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল আমরা করতে যাচ্ছি। এর জন্য ফান্ড আমরা রেখেছি 114 করোড়, অলরেডি আমরা দিল্লির কাছে পাঠিয়েছিলাম এবং সেটা কিন্তু মঞ্জুর হয়ে গেছে এবং কাজও আরম্ভ হয়ে গেছে অলরেডি। রাজ্যে মহিলাদের সুরক্ষার আমার যেটা ইচ্ছা, আমি যেটা বারবার সব জায়গায় বলি, যে আমাদের মহিলারা রাত্রে 12টা 1টা আরামসে যাবে, কোথাও কোনো সমস্যা হবে না। 181 আছেন আপনাদের কাছে, আপনার কাছে যেহেতু এই 181 আছে, তাছাড়া অনেক ডিভাইস এখন আছে, সেইগুলো মাথায় রেখে আপনারা সামনেই যাবেন। তারপরও আমাদের যাতে আরও বেশি করে এনফোর্সমেন্ট আমরা এনফোর্স করতে পারি, মহিলা পুলিশ থানা প্রতিটা যে মানে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমরা একটা করে মহিলা থানা করেছি। শুধু মহিলা থানা না, সেই মহিলা থানার মধ্যে সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং ওয়েস্টে আমরা 2টো করেছি যেহেতু বড় ডিস্ট্রিক্ট, আর বাকি সব জায়গায় করে টোটাল 9টা মহিলা থানা করেছি। আমি জানি না, হয়তো অনেকে জানেন, কিন্তু এর সদ্ব্যবহার এবং তার সাহায্য আপনারা নেওয়া উচিত। আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের দেখেছি কাজ করতে, তাদের কাজ করতে হয়রানি হতে হয়। মহিলা দেখলেই অফিসের মধ্যে নানা রকম অনেক ধরনের ঘটনা, এটার বলার অপেক্ষা রাখে না। তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস, সেখানে আজকে যে অ্যাক্ট হয়েছিল 2013-তে, সেখানে শুধু গভর্নমেন্ট অফিসে না, বেসরকারি প্রতিষ্ঠানেও ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা গঠন করেছি। শুধু তাই নয়, জেলা যে আমাদের আছে সেই জেলা শাসককে সামনে রেখে ওনার নেতৃত্বে লোকাল কমিটিও সেখানে গঠন করেছি। আমরা রাজ্যের প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালের ডোনার, মাননীয় প্রধানমন্ত্রীজির হস্তক্ষেপে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা বিরাট অঙ্ক আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা এবং শিশু যাতে একটা ইউনিট করা যায়, কাজও শুরু হয়ে গেছে। এবং আগামী দিনে যে মাদার অ্যান্ড চাইল্ড তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় স্বাস্থ্যক্ষেত্রে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব আমরা কেন্দ্রের কাছে আমরা পাঠিয়েছি। আপনারা জানেন যে মহিলাদের জন্য অনেক সময় অনেক মহিলা আছেন যারা মানসিক মেন্টালি তারা ইমব্যালেন্স, তো সেই জায়গার মধ্যে আমাদের 50 শয্যা বিশিষ্ট একটা নতুন যাতে মানসিক স্বাস্থ্য হাসপাতাল করা যায় সেই জন্য ব্যবস্থা করছি। নরসিংগড়ে আমরা মানসিক রোগী বা যাদেরকে অনেকে পরিবারে গ্রহণই করতে চায় না, সেই সব মহিলা পুরুষদের জন্য হাফ ওয়ে হোম আমরা করেছি, এবং সেইভাবে আমরা দেখেছি, আমি নিজেও সেখানে গেছি, খুবই সুন্দর। প্রায় 25-25টা হচ্ছে পুরুষদের আর 25টা হচ্ছে মহিলাদের জন্য। আমরা নরসিংগড়ে মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধাবাস পরিচালনা করে আসছি বহুদিন ধরে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্য। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় সেখানেও আর্থিকভাবে আমরা প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিমানের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই আমাদেরকে বলেছেন এবং আমরাও করছি। সমস্ত যারা প্রেগনেন্ট লেডি আছে, গর্ভবতী মহিলারা আছেন, তাদেরকে যদি মহিলা প্রথম সন্তান হয় 2 কিস্তিতে আমরা 5,000 টাকা করে আমরা দিচ্ছি। সেই হচ্ছে আমাদের প্রো মহিলা গভর্নমেন্ট, প্রো মহিলা স্টেট গভর্নমেন্ট। আমাদের আর এখানে কি আছে, আবার যদি দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তা সেখানেও আমরা মাকে আমরা 6,000 সে পাবেন
মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেখানেও গর্ভবতী মহিলাকে প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার। বিভিন্ন জায়গায় আমি যখন যাই আমাদের সরকারি প্রোগ্রামে আমাদের অফিসাররা বলেন, এবং এখানে ওই টাকা দিয়ে দিলাম সেটা নয়, এখন মাননীয় প্রধানমন্ত্রীজি এমন এক কারখানা, ডিবিটি ছাড়া কিছু কাজ হবে না, সেই মাঝখানে মিডলম্যানের কোনো স্থান নেই, সমস্ত ডিবিটির মাধ্যমে এই 2000 টাকা করে দেওয়া হয়। বন্ধুগণ, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, মাঝে মাঝে কিছু লোক নিজেদের নেতা তৈরি করার জন্য নেতৃত্ব ভাব, কারণ এই যে জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান এমন এই কমিউনিস্টরা এই ত্রিপুরাতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে করে এসছে, আমাদের কেরালাতে করে আসছে, এর থেকে বেরিয়ে আসা 35 বছরের এই যে মস্তিষ্কে মেয়েদের ঢুকিয়েছে, কিচ্ছু করার নাই। আর সেই জায়গায় অঙ্গনবাড়িদের নিয়েও আমি দেখি কয়েকজন ব্যক্তি খুব হইসই লম্ফচম্প, এবং আমাদের যারা আশাকর্মী তাদেরকে নয়, আমি তাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, ডোন্ট ডু ইট। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা যে কোনো নামি বেনামি একটা সামনে লাগিয়ে তাদেরকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার যে প্রয়াস আমি দেখছি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেগুলো আমি হতে দেব না। এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং যারা অ্যাসিস্ট্যান্ট যারা আছেন সহায়িকা, তাদেরকে মাসিক সম্মানের ভাতার পরিমাণ এখন ন্যূনতম 8000 এবং 5000 টাকা করেছি। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পরিচালনার জন্য 1 জুলাই 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 1293 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1473 অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করে। চাকরি নেই খালি বলতে থাকে বিভিন্ন জায়গায়। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায়, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের 20,000-এর উপর আমরা চাকরি দিয়েছি। আজকেও বলছে উল্টো পাল্টো যা খুশি বলেন, আপনাদের সময় কি চাকরি আপনারা দিয়েছেন? কিছুই দেননি চাকরি, এবং যাও দিয়েছেন বেনিয়মে আপনারা দিয়েছেন, এবং এই তাদের চাকরি চলে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, 2 বছর পর্যন্ত ওনাদেরকে আমরা বেতন পর্যন্ত দিয়েছি, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করেছি। এখন যারা এই চাকরি দিয়েছেন আর যারা চাকরি খেয়েছেন, দুজনে হাত মিলিয়েছে, 2 পার্টি এখন হাত মিলিয়েছে। অদ্ভুত, যারা দিয়েছেন এবং যারা খেয়েছেন তারা এখন গলায় গলায় দোস্তি। অত্যন্ত অদ্ভুত লাগে এইভাবে মানুষকে বিভ্রান্তি করার যে চেষ্টা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কাজ করছি এখানে, একের পর প্রায় 5 থেকে 7 হাজারের উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না, বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় 7,000 মানে কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য। দাবি থাকবে রেগুলার করো, রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে, ট্রান্সপারেন্সির মাধ্যমে। আমাদের এখানে টিপিএসসি আছে, আমাদের জেআরবিটি আছে, টিআরবিটি আছে, পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে, সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয়, একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য, ও ভাবছে কাকে ধরবে, কোন নেতা নেত্রীকে ধরবে। যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি বারবার, মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে 100% ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে। আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি, সেটা শিক্ষক হোক, বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি এখন পর্যন্ত। তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিস গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট, উই ফলো হিম, এবং আগামী দিনে আমরা করব। আমাদের আর্থিকভাবে যারা দুর্বল, যেখানে যত্ন সুরক্ষার প্রয়োজন, এবং 18 বছরের যারা কম বয়সের, তাদেরকে 2059 জন ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত আমরা স্পন্সরশিপ এবং ফস্টার কেয়ার অনুষ্ঠান আমরা অনুদান দিয়েছি। আমার এখানে প্রায়ই আপনারা জানেন, আমার যে বাসভবনে যখন আমি ত্রিপুরাতে থাকি, তখন সেখানে মুখ্যমন্ত্রী সময় পিছু, আজকে অনেক দিন ধরে আমরা সেটা করছি, সেখানে অফিসাররা থাকেন, বহু লোককে আমি কিন্তু সেভাবে তাদেরকে বলেছি যে তারা ফিট কিনা, তার ক্রাইটেরিয়া ফিক্স করছে কিনা, তাদেরকে স্পন্সরশিপ এবং ফস্টার কেয়ার দিয়েছে। আমি ওইসব বিষয় জানতাম না, যখন আমি বললাম তাকে কিভাবে হেল্প করা, তো সাথে সাথে বলে স্যার এর তো এই ক্রাইটেরিয়া আছে, ওইভাবে দেওয়া যাবে। তো সেখানে আমরা তাদেরকে 4,000 টাকা করে, 4,000 করে, যাদের অধিক যত্ন সুরক্ষা প্রয়োজন, 8,000 18 বছরের কম বয়সী, তাদেরকে
3,29,52,000 টাকা এখন পর্যন্ত আমরা কিন্তু প্রদান করেছি বন্ধুগণ। প্রচুর আমরা ভাতা প্রায় 4 লাখের উপর আমরা ভাতা দিচ্ছি। সেখানে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত যারা মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা, গৃহ সহায়িকা ভাতা, বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, আমাদের জাতীয় বিধবা ভাতা ইত্যাদি প্রচুর আমরা মানে ভাতা দিয়ে তাদেরকে মিনিমাম যে ওষুধপত্র ইত্যাদি লাগে, আমরা বলছি না একদম বিরাট অঙ্ক আমরা দিতে পারবো, কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে বা আমাদের সরকার যখন আছে তখন প্রায় ঠিক একজাক্ট আমি 700 টাকা দেওয়া হতো আগের গভর্নমেন্টে। সে 700 থেকে আমাদের গভর্নমেন্ট যখন আসে 1000 টাকা করেছে। আমাদের সরকার আমরাই যখন মুখ্যমন্ত্রী হই সেই 1000 থেকে আমি 2000 টাকা আমাদের ক্যাবিনেটের ডিসিশনে সেটা আমরা করেছি। জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চ শিক্ষা করতে পারে আমাদের ছাত্রীরা, মাত্র 3% সুদের এই ঋণের ব্যবস্থা আমাদের এই সরকার এখানে করেছে। আপনারা সবাই জানেন যে আমাদের যে বিভিন্ন জায়গায় মহিলারা যখন রাস্তায় বেরোয়, বিভিন্ন জায়গায় যায়, শিশুরা যখন বাইরে যায়, টয়লেটের জন্য খুঁজতে থাকে এবং কোথায় যাবে, কার বাড়িতে যাবে আমরা বললাম না। এবং নর্মাল যে টয়লেটগুলো আছে সেটা চিহ্নিত না, এখানে পুরুষরাও যায়, তার জন্য আমরা পিঙ্ক টয়লেট করে আমরা বিধানসভায় পাস করেছি এবং সেই পিঙ্ক টয়লেটের মহিলাদের সুবিধার জন্য, শিশুদের জন্য সেটা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা তো বলার অপেক্ষা রাখে না, যে নাকি কেউ সাহস করেনি, কোনো প্রধানমন্ত্রী সাহস করেনি সেই জায়গায় 3 তালাক প্রথা, যাদেরকে মুসলিম মহিলা যারা আছেন, সংখ্যালঘু মহিলারা যারা আছেন তাদের প্রতি কি অন্যায় করা হতো, মানে তালাক 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 3 বার যদি বলে বাস হয়ে গেল। বোঝা যায় মানে এই মুসলিম কান্ট্রি বহু জায়গায় আমাদের পার্শ্ববর্তী বহু রাষ্ট্র আছে সেখানে এই 3 তালাকের ব্যবস্থা নেই। একমাত্র ভারতবর্ষের মধ্যে কঠোর যারা ফান্ডামেন্টালিস্ট যারা মুসলিম আছেন সেগুলোর জন্য এই কাজগুলো করছেন। অনেক এর আগে প্রধানমন্ত্রী হয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু সাহস করেননি। প্রধানমন্ত্রী যে একের পর এক সেখানে এই মুসলিম অধিকারের জন্য 3 তালাক প্রথা বাতিল করেছেন। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি অত্যন্ত গরিব ঘরের থেকে এসেছেন। ওনার মাকে দেখেছেন কিভাবে সেই উনুন জ্বালাতেন, চোখে ধোঁয়া আসতো। আমরাও ছোটবেলায় দেখেছি, আমাদের এখানেও এই গ্যাসের ব্যবস্থা ছিল না, আমরা সেই সব আমরা দেখে এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি বললেন, ওনার মাকে দেখেছেন যে উজ্জ্বলা যোজনা উনি শুরু করেছেন। আমাদের এখানে মহিলাদের জন্য যে ধোঁয়ামুক্ত রান্নাঘর সেটা যাতে প্রপার নিশ্চিন্ত হয়, সব দিক দিয়ে একটা হাইজেনিক মেনটেন হয়, তার জন্য 3.12 উজ্জ্বলা যোজনায় আমরা গ্যাসের সংযোগ এখন অবধি দিয়েছি। এবং আজকে আমি যে সংখ্যাটা বললাম, আমি যদি আবার কালকে যদি সেই সংখ্যাটা নেই দেখবেন সেটাও বৃদ্ধি হচ্ছে। প্রতিনিয়ত আমরা সেই কাজটা করছি। পিএম মুদ্রা যোজনা, পিএম মুদ্রা যোজনায় আপনারা শুনে খুশি হবেন, যারা পিএম যোজনায় এখন পর্যন্ত যারা ঋণ নিয়েছেন, এখানে ব্যাংকের অফিসারদের আমি অনেককে চিনি, ওনারা আছেন এখানে, ম্যানেজার থেকে আরম্ভ করে উচ্চ পদস্থ, ওনারাও এখন কিন্তু সেই এন্থু পেয়েছেন। 69% মহিলা এই পিএম মুদ্রা যোজনার মধ্যে অলরেডি ত্রিপুরার মধ্যে তারা কিন্তু সেই ঋণটা ওনারা নিয়েছেন। আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে অনেকের নামে যে আমাদের ঘরগুলো তৈরি হয়, এর মধ্যেও যত পপুলেশন আছে যারা ঘর পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের, সেখানে 74.7% মহিলাদের নামে হয়েছে। সহি পোষণ, দেশ রোশন যে অভিযান, তার মাধ্যমে 3.4 লাখ বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছি, গন্ডা তুইসা আমাদের জনজাতিদের জন্য, অনেকে তো অনেক কিছু বলেন, জনজাতিদের জন্য কিছুই করা হয় না। আমরা গন্ডা ছড়া বলতাম, সেখানে আজকে গন্ডা তুইসা নাম দিয়েছি, আমরা হাতাই কোতর দিয়েছি, এরকম প্রচুর নাম আমরা দিয়েছি তাদের সম্মানার্থে। সেই জায়গায় 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাস সেখানে আমরা যারা ট্রাইবেল মেয়েরা আছেন তাদের জন্য আমরা করেছি। আরেকটা বিষয় যেটা আমার মনে আছে, আজ যখন প্রথম আমি মুখ্যমন্ত্রী হই, যখন ওনারা ভাইফোঁটার সময় আমার মেয়েরা যখন এসে বা বোনেরা এসছেন, আমাকে যখন রাখি পূর্ণিমার সময়, মোস্ট প্রবলি আই কান্ট রিমেম্বার, তো তারা এসে বললেন যে আপনাদের জন্য একটু ঘোষণা করুন
আমি ইনস্ট্যান্টলি আমি ঘোষণা করলাম কি যে যারা, কারণ এই যে গ্রস যে এনরোলমেন্ট রেশিও এনরোলমেন্ট সেটা কিন্তু আমরা দেখেছি যে যারা মানে কলেজ স্তরে পড়ে, ডিগ্রি স্তরে পড়ে সেখানে অনেক কম। সেখানে সমস্ত ফিস, ভর্তি ফিস থেকে আরম্ভ করে উন্নয়ন ফিস, সব কিছু, পরীক্ষা সংক্রান্ত ফিস সবকটা মওকুফ করেছি। আজকে সেখানে আমরা দেখছি মহিলাদের অনেক বেশি করে সেখানে গ্রস এনরোলমেন্ট রোল বেড়ে গেছে। নবম শ্রেণীর যারা পাঠরত ছাত্রীরা আছেন সেখানেও তাদেরকে বিনামূল্যে, আমি বাইরে যখন যাই আমার এত ভালো লাগে যে মেয়েরা কি সুন্দরভাবে গাড়ি মানে সেই আপনার সাইকেল চালিয়ে যাচ্ছে এবং এত করে তারা স্কুলে যাচ্ছে, ঘরে আসছে, মাস্টারমশাই বাড়িতে যাচ্ছেন বা অন্য কাজে। আমরা এর মাধ্যমে আজকে এই যে সরস মেলা, সেই সরস মেলা তো আছে, সেটা তো একটা বিষয়, কিন্তু তার সাথে মহিলাদের যে সশক্তকরণ করছি সেই বিষয়ে আমি আমার যে অভিজ্ঞতা সেটা দেখেছি। তাতে করে আমরা ত্রিপুরাতে যারা 9th পড়ে সেখানে 1,22,509 জন ছাত্রীকে বিনামূল্যে আমরা স্কুটির মতো তাদেরকেও সেই সাইকেল বিতরণ করেছি। বন্ধুগণ, স্টার্ট আপ মহিলা, আপনারা নাম শুনেছেন, স্টার্ট আপ অনেকে জানে না কিভাবে অনেক জিনিস আছে মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। একটু সময় দিয়ে ঘরে বসে চা স্টলে না বসে, কোথাও আড্ডা না মেরে, এইসব বিষয়ে আপনারা একটু মানে অতুলনীয়, অভাবনীয় এমন সব কাজ করছেন। আমরা আমাদের সরকার আসার পর আমরা ডিসিশন নিয়েছি কি যে জমিন দেখা গেছে এবং আমরা জানি এটা একটা সামাজিক সমস্যা যে আমার নামে, আমি পুরুষ মানুষ, আমার নামে জমি ক্রয় করব এবং মহিলারা কিন্তু মানে সবসময় একটা সমস্যায় থাকে, আমার নামে তো কিচ্ছু নেই, আমার নামে কিচ্ছু নেই। একটা অন্য বাড়ির থেকে এসে স্ত্রী হয়ে আজকে মা হয়েছে, আজকে দিদা হয়েছে, আজকে ঠাকুমা হয়েছে, কিন্তু তার নামে কিন্তু কোনো জমি কিন্তু নেই। তো আমরা সেই দিকে মাথায় রেখে আমরা কি করলাম, আমরা যে স্টাম্প ডিউটি 1% যাতে কম হয়, তো ন্যাচারালি 1% একটা বিরাট কিন্তু সংখ্যা। সেখানে আমাদের মহিলারা যখনই কোনো পুরুষ মানুষ কোনো মানে এই ধরনের জমি ক্রয় করবে সেখানে কিন্তু 1% স্টাম্প ডিউটি কম। এইভাবে একের পর এক আরও অনেক কিছু আছে, আমি সব কিছু বলবো না। আজকের এই সরস মেলা যেন সত্যিকারের এই সরস, আমার মনে হয় আমরা যে সহজভাবে বুঝি যে সরস মেলা, আমি প্রায়শই এখান থেকে মেডিকেল কলেজে ছিলাম, আমি সরস মেলার অর্থ কিন্তু আমি নিজে কিন্তু মানে কোনো অবস্থায় আমি সেটা বোঝার চেষ্টাও করিনি, বুঝতেও পারিনি। কিন্তু আজকে যখন সময়ের কারণে সরস মেলার অর্থটা কি আজকে আপনি এখানে এসে বারবার আজকে বুঝতে পারছি হোয়াট ইজ সরস মেলা, এবং এত সুন্দর এখানে জিনিসপত্র তৈরি হচ্ছে। আমি এই যে গত আগামী কদিন যে এই সরস মেলা চলবে তার সাকসেস কামনা করে ফলপ্রসূ হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক এবং নতুন ত্রিপুরা, নতুন ভারত যেন আমরা আগামী দিন তৈরি করতে পারি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। নাংকুক মানিক।